প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে রিস্কের উপরে যদি থিওরিটিক্যাল বিষয়গুলো আর একটু ডিটেলস আমি আলোচনা করি তোমাদের জন্য সুবিধা হবে, যার কারণে ম্যাথমেটিক্যাল টার্মসের চাইতে আমি থিওরিটিক্যালের প্রতি তোমাদেরকে অনেকটাই কি বলবো গুরুত্ব দিয়েছি। সুতরাং আজকের লেকচারটা যদি তোমরা বুঝতে পারো, ইভেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। ওয়েলকাম ফ্রম মাই চ্যানেল। তোমরা যে যেখানে আছো ভালো থাকবে, এটাই আমি সবসময় প্রত্যাশা করি। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা অবলোকন করো। এরপরেও যদি কোনো প্রবলেম হয়, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি কোনো প্রবলেম ফেস করো, অবশ্যই তোমরা ইনবক্সে জানাবে। প্রিন্সিপালস অফ ফিন্যান্স সাবজেক্টের নাম, বিবিএ অনার্স, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ফিন্যান্স। যারা এই চারটি ডিপার্টমেন্টে পড়ো তাদের জন্য প্রিন্সিপালস অফ ফিন্যান্স কাজে লাগবে। আবার অনেকের আছে ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স, অর্থাৎ নামের দিক থেকে পার্থক্য হতে পারে। ইভেন যারা প্রফেশনাল কোর্সে আছে তাদের জন্য কিন্তু এটা বিশেষ কাজে দিবে। এছাড়া যারা ইন্টারমিডিয়েট 2025 সালে পরীক্ষার্থী আছো তাদেরও এই অধ্যায়টি আছে, রিস্ক অ্যান্ড রিটার্ন। সুতরাং এখানে অনেক সময় দেখা যায় দুটো অঙ্ক চলে আসে। সেই ক্ষেত্রে এই অধ্যায়টি যদি তোমরা থিওরি সহকারে দেখো তাহলে তোমাদের অনেকটাই উপকারে আসবে। সেই জন্যই আমি বলছি যে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেকটাই কাজে দিবে। তো এখানে তোমাদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স প্রথম পত্র, আর ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স দ্বিতীয় পত্র। প্রথম পত্র হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মস, আর দ্বিতীয় পত্র হচ্ছে থিওরিটিক্যাল টার্মস। অর্থাৎ সেকেন্ড পার্টটা তোমরা থিওরি আকারে সিরিয়াসলি পড়ে নেবে, আর প্রথম পত্রে যেহেতু ম্যাথমেটিক্যাল টার্মস আছে, সুতরাং ম্যাথগুলো যদি ভালোভাবে করতে পারো সেই ক্ষেত্রে তোমাদের মার্ক অনেক উন্নতি হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম পত্রে থিওরি কম দিয়ে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি টাচ করার ট্রাই করবে। মেজারমেন্ট অফ রিস্ক, এটা আমার টপিক ছিল যে কোনো একটা প্রতিষ্ঠানের অথবা কোনো একটি ফার্মের কিভাবে রিস্ককে পরিমাপ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিস্ক হচ্ছে আসলে ঝুঁকি। তো আমরা জানি, এই কথাটি বারবার বলেছি যে মোর রিস্ক মোর গেইন, অর্থাৎ যত রিস্ক আমি নেব তত আমার লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর নো রিস্ক নো গেইন, আমি কোনো রিস্ক নেব না তাহলে আমার কোনো গেইন হবে না। সেদিকে তোমাকে খেয়াল করতে হবে। আসলে আমরা দেখো পোর্টফোলিও ম্যানেজমেন্ট তোমাদের সামনে কয়েকদিন আগে আলোচনা করেছি। পোর্টফোলিও ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি, যে ঝুঁকিকে এড়ানোর জন্যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যদি বিনিয়োগ করি অথবা কোনো একটা নির্দিষ্ট প্লেসে বিনিয়োগ না করে যদি ভিন্ন ভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয় তাকে আমরা বলি পোর্টফোলিও ম্যানেজমেন্ট। সুতরাং এই পোর্টফোলিও ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকেই কিন্তু আসলে মেজারমেন্ট অফ রিস্কের যে বিষয়টা এটা কম্পারিজন করা হয়। তাহলে আমি যদি বেশি রিস্ক নিতে চাই লাভও বেশি হতে পারে, যদি আমি রিস্ক কম নিতে চাই লাভ কম হতে পারে, আর যদি রিস্ক আমি না নেই তাহলে আমার কোনো মুনাফা হওয়ার সম্ভাবনা থাকে না। সুতরাং এই মেজারমেন্ট অফ রিস্ককে কিভাবে তুমি করবে, রিস্ককে মেজার করার জন্যে
তোমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে একটা অ্যাভারেজ, আর দ্বিতীয়ত করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তৃতীয়ত করতে হবে সিবি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে গতকালও কথা বলেছি। এরপরেও অনেকে ইনবক্সে কমেন্ট করে জানিয়েছো যে আসলে রিস্ককে কিভাবে পরিমাপ করা যায়। শোনো, সাপোজ ধরে নাও পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে এ কোম্পানি আর একটা হলো বি কোম্পানি। তাহলে এ কোম্পানি ভালো, মানে এ কোম্পানিতে বিনিয়োগ করা ভালো নাকি বি কোম্পানিতে বিনিয়োগ করা ভালো, এটা তুমি কিভাবে মেজার করবে? আমি বলেছিলাম যে একটা প্রতিষ্ঠানের এই রিস্ককে পরিমাপ করার জন্য পাশাপাশি দুইটা প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠানের সিবি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বড় হবে তার ঝুঁকিটাও বড়, আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যার ছোট হবে তার ঝুঁকিটাও ছোট। অর্থাৎ যার ঝুঁকি ছোট অথবা যে প্রতিষ্ঠানের পার্সেন্টেজটা ছোট সেই প্রতিষ্ঠানের ঝুঁকিটা কম। অর্থাৎ সুতরাং আমরা কি করব, যে প্রতিষ্ঠানের ঝুঁকি কম সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করব। এজন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য অ্যাভারেজ করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিশন করতে হবে এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে হবে। তার কারণ যদি আমি রিস্ককে পরিমাপ করতে চাই ওই তিনটে অর্থাৎ এভারেজ, স্ট্যান্ডার্ড ডিভিশন এবং সিবি ছাড়া রিস্ক পরিমাপ করা যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কোশ্চেন উড বি অ্যাজ ফলোস। এভারেজ আমরা জানি কয়েকটি সংখ্যাকে একত্রে যোগ করে তার যে যোগফলটা হবে সেই যোগফলকে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তার নাম হচ্ছে এভারেজ। এই সম্পর্কে আমি গত ক্লাসেও কিন্তু বলেছি যে সাপোজ ধরে নাও কোনো একটা শ্রেণীতে 5 জন শিক্ষার্থী ম্যাথমেটিক্সে কেউ পেয়েছে 80, কেউ পেয়েছে 70, কেউ পেয়েছে 40, কেউ পেয়েছে 20, কেউ পেয়েছে 10। সুতরাং এই 5টি সংখ্যাকে যোগ করে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে? অ্যাভারেজ পাওয়া যাবে। এরপরে আসো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান হচ্ছে x - x বার হোল স্কয়ার ডিভাইডেড 10, এর নাম হচ্ছে পরিমিত ব্যবধান। এরপরে করব আমি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, তার মানে সিবি। সিবি যখন করব উপরে থাকবে সিগমা, নিচে x বার ইনটু 100। তো এইভাবে সূত্র সেটিং করে আমি রেজাল্টটা নির্ণয় করব। রেজাল্টটা নির্ণয় করার পরে দেখব যে এ কোম্পানির সিবি বড় নাকি বি কোম্পানির সিবি বড়। কিছুক্ষণ আগেই বলেছি যে কোম্পানির সিবি বড় তার ঝুঁকিটাও বড়, যে কোম্পানির সিবি কম তার ঝুঁকি কম। তাহলে যে প্রতিষ্ঠানের ঝুঁকি কম সেই প্রতিষ্ঠানে আমি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু খেয়াল করো প্লিজ, গত ক্লাসে আমি যে এভারেজটা নির্ণয় করেছি সেটা ছিল আনগ্রুপ, অর্থাৎ এই ধরো 5টা সংখ্যা আমি নিয়েছিলাম এলোমেলো ভাবে, 50, 60, 70, 80 এরকম ভাবে নিয়েছিলাম 5টি সংখ্যা। সেই 5টি সংখ্যাকে যোগ করে 5 দিয়ে ভাগ করেছিলাম, আমরা অতি সহজেই গড় পরিমাপ করতে পেরেছিলাম। বাট আজকে যে গড়টা আমি নিয়েছি সেটা হচ্ছে একটু বিস্তারিত বলতে হবে। এখানে উপরে দেখো টেবিল ফর গ্রুপ ডাটা আছে। গ্রুপ ডাটা কাকে বলে? গ্রুপ ডাটা হচ্ছে যেটা একটা গ্রুপের মধ্যে থাকবে 10 থেকে 20 টাকায়, যেমন ধরো এনে লিখেছি ক্লাস ইন্টারভেল। তো ক্লাস ইন্টারভেল কাকে বলে? ক্লাস ইন্টারভেল হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানটা হলো যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা থেকে আরেকটা সংখ্যা পর্যন্ত। সাপোজ ধরে নাও 10 থেকে 20 টাকা আয় করে এমন জনসংখ্যা হচ্ছে 15 জন, তার নাম ফ্রিকোয়েন্সি। আবার 20 টাকা থেকে 30 টাকা ইনকাম করে এমন জনসংখ্যা হচ্ছে 10। আবার 30 থেকে 40 টাকা ইনকাম করে এমন সংখ্যা হলো 5। 40 থেকে 50 3, 50 থেকে 60 হচ্ছে 2। তাহলে কি হলো, এই যে গ্রুপের মধ্যে যে মার্কস গুলো আছে, সংখ্যাগুলো আছে, সেই ক্ষেত্রে আমরা এটা মেজার করব। এবার এখানে কি লিখেছি দেখো, মিড পয়েন্ট মানে হলো এক্স। মিড পয়েন্ট বলতে মধ্যবিন্দু বোঝায়। যেমন ধরো 10 আর 20 যদি আমি যোগ করি তাহলে কি হবে, 10 আর 20 হলো 30, আর 30 এর সংখ্যা আছে কয়টা? দুইটা, 2 দিয়ে ভাগ করলে 15। আবার 20 এবং 30 হলো 50, 50 এর অর্ধেক কত? 25। 30 আর 40 কত? 70, 70 এর অর্ধেক 35।
40 আর 50 90, 90 এর অর্ধেক 45, 50 আর 60 হচ্ছে 110, 110 এর অর্ধেক 55। কি কথা বুঝতে পেরেছো? এখন দেখো এই যে মিড পয়েন্ট 15, ধরে নিলাম 15 টাকা, অর্থাৎ এই 10 টাকা থেকে 20 টাকা ইনকাম করে 15 জন, তাহলে আমি ধরে নেই যে এই যে মিড পয়েন্ট এটা তো এভারেজ, তাহলে একজন যদি ইনকাম করে 15 টাকা, 15 জনে ইনকাম করছে, এটা দিয়ে এটা গুণ করলে এটা হবে, এটা দিয়ে এটা গুণ করলে এটা, সবগুলার সাথে সবগুলা গুণন করলে আমার টোটাল যে এফএক্স পাইছি এটা হচ্ছে আমার টোটাল ইনকাম। সুতরাং এই টোটাল ইনকামকে যদি নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কত আছে, 15 আর 10 25, 25 আর 5 হচ্ছে 30, 30 আর 3 32, আর 2 হলো 35, তার মানে 35 জন ইনকাম করছে এই টোটাল সংখ্যাটাকে। পরবর্তী পেজে একটু দেখি, সামেশন এফ অফ এক্স 895 আর নিচে আছে 35, সুতরাং এটাকে এটা দিয়ে ভাগ করলে 25.57, ঠিক আছে, 25.57, এটি হচ্ছে আমার গড় ইনকাম। তো এই গড় ইনকামের পরে আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করব, তারপরে হচ্ছে তোমার সিবি করব। তো আগে লেকচারে যেভাবে করেছি তোমরা একটু লিঙ্কটা দেখে নিও, ডেসক্রিপশনে দেওয়া আছে। আর তুমি রিস্ক এন্ড রিটার্ন যখন দেখবে তখন ক্রনোলজিক্যালি 6টা লেকচার আজ অবধি চলতেছে, সেখানে কোনো না কোনো লেকচারের মধ্যে তুমি দেখতে পারবে যে গড় পরিমাপ আছে এবং পরিমিত ব্যবধানও আছে এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনও আছে, সেটা একটু দেখে নিলে তোমার জন্য কি হবে, সুবিধা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে টাস্ক ফর স্টুডেন্ট, তোমাদের কিছু কাজ দিব। এভারেজটা আসলে কাকে বলে, এর কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পরিমিত ব্যবধান বিষয়টা কি, এটা আগে পরে বিষয়টা পড়ে নেবে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অর্থাৎ ভেদাঙ্ক বিষয়টা কি, আগে পরে একটু পড়ে নেবে, তোমার জন্য অনেক কাজে দিবে। ঠিক আছে, এগুলো পরীক্ষার মধ্যে আসবে। এছাড়া এটা কিন্তু আসলে বিজনেস স্ট্যাটিস্টিক্সে যারা আছো, অর্থাৎ বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার একটা সাবজেক্ট আছে বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ, সেখানেও কিন্তু কাজে লাগবে। আসলে একটা অধ্যায়ে শুধুমাত্র যে একটা পোর্শনের জন্য উল্লেখিত বিষয়টি তা নয়, একটা অধ্যায় করলে বিভিন্ন জায়গায় এটা টাচ করে, ঠিক আছে। তো সুতরাং বিজনেস স্ট্যাটিস্টিক্স যাদের আছে তাদেরও কিন্তু এই লেকচারটি বিশেষভাবে উপকৃত হবে বলে আমার বিশ্বাস। এছাড়া যারা ইন্টারমিডিয়েট লেভেলে বাংলা ভার্সনে আছো তারা বাংলা শুধুমাত্র করে নেবে, আর যারা ইংলিশ ভার্সনে আছো তারা ইংরেজিতে করে নেবে। এরপরে আছে টাস্ক ফর স্টুডেন্ট, ফাইন্যান্সিয়াল রিস্ক, বিজনেস রিস্ক এবং পিইউ রিস্ক। এই বিষয় তিনটা কাকে বলে? ফিনান্সিয়াল রিস্ক হচ্ছে আর্থিক ঝুঁকি, বিজনেস রিস্ক হচ্ছে তোমার ব্যবসায়িক ঝুঁকি, আর পিইউ রিস্ক হচ্ছে খাঁটি ঝুঁকি। আসলে এই তিনটে জিনিস কি কি, এটা যদি তুমি না পড়ো তাহলে কিন্তু অধ্যায়টা তোমার জন্য অসম্পূর্ণ থেকে যাবে। সো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর পরবর্তী লেকচার তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে আগে পৌঁছে যাবে। তো সে পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।